পৃথিবীতে টাকার চেয়ে মূল্যবান যদি কিছু থাকে তা হচ্ছে পরিবারের ভালোবাসা। যে ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি। পরিবার মানে শুধুই রক্তের সম্পর্ক নয়, পরিবার মানে হৃদয়ের বন্ধন। এই মাটির নিচেই তো ঘুমিয়ে আছে আমার পৃথিবী। আর আমি জেগে আছি। আস্তে আস্তে আস্তে, উঠতে হবে না। আপনি, আমি এখানে কেন? আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন। দুর্বৃত্তরা কেন যে আপনাকে গুলি করেছিল সেটা আমি জানি না, কিন্তু আমি যেহেতু ইন্টার্নি করছি একজন ভবিষ্যৎ ডক্টর হিসেবে মানুষের জীবন রক্ষা করা কিন্তু আমার গুরু দায়িত্ব। আর আপনি ভয় পাবেন না, বুলেটটা বের করা হয়েছে। আপনি এখন আউট অফ ডেঞ্জারে আছেন। আরে আরে, উঠছেন কেন? ভয়ের কোনো কারণ নেই। ডক্টর বলেছে বুলেটটা বের করা হয়েছে। আপনি অনেক লাকি, বুলেটটা হার্টে লাগেনি। আর এখন একটু রেস্ট করলে আপনি ঠিক হয়ে যাবেন। এই প্রিয়া, এইদিকে আয়। আপু আসছি, আপনি রেস্ট করেন, আমি একটু আসছি। কি ব্যাপার আপু, তুমি আমাকে এইখানে টেনে নিয়ে আসলে কেন? তুই জানোস তুই কারে ধরে নিয়ে আসছস? মানে? ও বড় একটা মাফিয়া। আমি নিজের চোখে দেখছি ওকে মানুষ খুন করতে। আর তুই এই জানোয়ারের জীবন বাঁচাইছস? আরে ওদের মতো জানোয়ারদের রাস্তায় পড়ে মরে যাওয়া ভালো। আপু, তুমি সব কি বলছো? একজন মানুষ আমার চোখের সামনে মারা যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা কি মানুষের কাজ হতে পারে? আমি বোধহয় আপনাদের অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ালাম। আমার জীবন রক্ষা করবার জন্য ধন্যবাদ। শুনুন, আমার আপুর কথা কিছু মনে করবেন না। আমার আপুটা না আসলে কিরকমই। ইটস ফাইন, থ্যাংক ইউ। আস্তে আস্তে। আহা, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি এখনো পুরোপুরি সুস্থ না। আমি জানি আমার আপুর কথায় রাগ করে আপনি চলে যাচ্ছেন, কিন্তু এই রাগটা আপনার শরীরের জন্য এখন ভীষণ ক্ষতিকর। আমার বোন তো আপনার বোনেরই মতো। আপনার মা, আপনার বোন বা আপনার পরিবারের কেউ যদি আপনাকে এভাবে বকতো, আপনি কি বাড়ি ছেড়ে চলে যেতে পারতেন বলেন? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি সুস্থ হওয়ার পর আর এক সেকেন্ড ওই বাড়িতে থাকতে হবে না। আপনি চলুন, এবার ঘরে চলুন। যে মানুষটার নাম শুনলে সবাই ভয় থরথর করে কাঁপে, যার সামনে দাঁড়াতে ভয় পায়, সেই মানুষটাও নাকি ভয় পেয়ে চিৎকার করে কাঁদে। এটা দেখে আমি সত্যিই খুব অবাক হচ্ছি। আমার জীবনের কালো অধ্যায়গুলো দুঃস্বপ্নের মতো, যা প্রতিনিয়ত আমাকে তাড়া করে বেড়ায়, আমাকে ঘুমাতে দেয় না। আমার মনের ভেতর আমি অনেক চাপা কষ্ট লুকিয়ে রেখেছি। হয়তো সে কষ্টগুলো আর সয়ে উঠতে পারছে না, আর তাই তো কষ্টগুলো আমাকে প্রতিনিয়ত অভিশাপ দিচ্ছে। আমার কাছে মুক্তি চাইছে, কিন্তু আমি যে মুক্তি দিতে পারবো না। আমি যে আমার জীবন থেকে সেই কালো অধ্যায়গুলোকে মুছে ফেলতে পারবো না। ছোটবেলায় বাবা যখন হায়নাদের কাছে আমার মাকে তুলে দিল,
আমার এই দু হাত দিয়ে আমি আমার বাবাকে শেষ করে দিয়েছিলাম। আচ্ছা মা, আব্বা মনে হয় আমাকে ভালোবাসে না, না? না বাবা, তোরে কে কইছে এই কথা? তোরা ভাই তোরে আমারে অনেক ভালোবাসে। দূর, তুমি মিছা কথা কও। আমি দেখছি আব্বা তোমার লগে প্রতিদিন খারাপ ব্যবহার করে, মারে। চিচি বাবা, তুমি ওই স্বপ্নে ভাইব না। তুমি ঠিক মতো পড়ালেখা করবা, অনেক বড় হইবা, তোমার মায়ের মুখ উজ্জ্বল করবা, পারবা না বাবা? হ আম্মা, পারমু। আমার শোনা বাবা। এই জান্নাত, আরে এত তাড়া কিসের? তুই জানোস না গার্মেন্টস ছুটি হওয়ার পর এই সময় তোর জন্য আমি অপেক্ষা করি। এমন করলে চলে? দেখ, তোর লাগে আমার পরানটা ছটফট ছটফট করতেই থাকে। আপনার না কতবার বলছি যে আপনি আমারে বিরক্ত করবেন না, কথাটা আপনার কানে যায় না? সুন্দরী কিচ্ছু বোঝে না। আরে টাকা তো আমি দিব, গার্মেন্টস এসে বহুত আরামেই থাকবি। হ্যাঁ, মাত্র তো এক রাতের ব্যাপার। জানোয়ার, এই কথাটা বলার আগে তোর বইয়ের মুখটা একবার মনে পড়লো না? আজকে শুধু থাপ্পড় মারছি, ভবিষ্যতে এরকম করলে না দাও দিয়া একে গলাটা ফালাই দেবো, এক কুপ দিয়া। কথাটা যেন মনে থাকে, জানোয়ার কথাকার। আমার গায়ে হাত, আমারে অপমান কইরা এই শহরে কেউ চইলা যেতে পারে না। এই অপমানের প্রতিশোধ আমি সুদে আসলে লমুই লমু। রাতের নেশা নাই, দরজা খোল। তুমি আজকে বাড়িতে মদ খাই আইছো? হ্যাঁ, খাইছি। আমার পোলার সামনে আমি কোনো মদ ঘুরে যেতে দেবো না। বেরো বাড়ি থেকে, বেরো। এই শালির বাড়ি। ওয়াল্লা রে, ছাড়। আমার বাড়ি, আমার ঘর, আমার বউ আমার বাড়ি থেকে। ডাকেন, আমি নিজে তার সাথে কথা বলবো। কি হলো ডাকেন? বুঝতে পারছি আপনার ডাকে হবে না, আমি নিজেই যাচ্ছি। এই চল তোরা। ম্যাম, ম্যাম, এক্সকিউজ মি, ম্যাম, ম্যাম, ম্যাম। এই যে মিস্টার, আপনার কি কোনো সেন্স আছে? মানে আপনি কি ভাবছেন এই পৃথিবীতে শুধু আপনিই একা জন্মদিন করতে পারবেন? মানে আপনি কি পাগল? এইরকম একটা পাবলিক প্লেস দখল করে কেউ একা একা বার্থডে সেলিব্রেট করে? আচ্ছা আপনি কোন গ্রহের মানুষ বলেন তো? মঙ্গল গ্রহ, নেপচুন নাকি প্লুটো? কোথা থেকে আসছেন? দেখেন, আপনি এখানে আসছেন বার্থডে সেলিব্রেট করতে, আমরাও ঠিক একই কারণে আসছি। তাহলে আপনি এখানে একা একা রুফটপ দখল করে বার্থডে সেলিব্রেট করবেন, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কেকের দিকে তাকিয়ে হা করে থাকবো? এই প্রিয়া শোন, এখানে ঝামেলা করে লাভ নেই, চল এখান থেকে আমরা চলে যাই। হ্যাঁ, ও ঠিকই বলেছে, চল এখান থেকে আমরা চলে গিয়ে অন্য কোথাও গিয়ে বার্থডে সেলিব্রেট করি। এই থাম তোরা। এই যে আপনি কোন লাট বাহাদুর? হ্যাঁ, এতই যদি বার্থডে সেলিব্রেট করার ইচ্ছা থাকে না, তাহলে একটা রেস্টুরেন্ট কিনে তারপর সেলিব্রেট করুন। কি হা করে তাকিয়ে দেখছেন? কি খেয়ে ফেলবেন আমাকে? দেখেন, আমি কিন্তু কাউকে ভয় পাই না, ঠিক আছে? আজকে আপনার বার্থডে? হ্যাঁ, আমার বার্থডে, আর এটাকে নষ্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আই এম সরি, আমি আসলে প্রতি বছর একাই বার্থডে সেলিব্রেট করি। সেটা আপনার সমস্যা। আপনার যদি এতই একা একা বার্থডে সেলিব্রেট করতে ইচ্ছা করে না, তাহলে যে বাড়িতে গিয়ে করুন, আর না হলে ওয়াশরুমে বসে কেক কাটুন। এরকম পাবলিক প্লেস দখল করে রাখবেন না, ঠিক আছে? আজকের দিনটা আপনার হোক, শুভ জন্মদিন। আপনার এই বিশেষ জন্মদিনে আমার পক্ষ থেকে ছোট্ট গিফট আপনার জন্য। এনজয় ইয়োর পার্টি। শুনুন, জি ম্যাডাম। এই মাত্র যে লোকটা গাড়ি করে গেল, উনি কে? উনি ম্যাডাম ঠিক আমি চিনি না, এখানে প্রত্যেক বছরই আসে, আইসা একা একা জন্মদিন পালন করে। একা একা জন্মদিন পালন করে? ভীষণ অদ্ভুত মানুষ তো।
আমি তোমার গতকালকার সিসিটিভি ফুটেজ দেখেছি। আইনের পোশাক পরে তুমি আইন বিক্রি করছো। ইয়ে মানে স্যার, চুপ! এই পোশাক সম্মানের, ঘুষের টাকায় বিক্রি করার জন্য না। কত টাকায় তুমি তোমার পোশাক বিক্রি করেছো বলো। আমার ভুল হয়ে গেছে স্যার। ভুল? না 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 না, এটা ভুল না। এটা তোমার গায়ে জড়ানো পোশাকের সাথে বিশ্বাসঘাতকতা। আইন কারো বাবার সম্পত্তি না। পুলিশ প্রশাসন এই ধরনের কোনো কিছু প্রশ্রয় দেয় না। সৎ প্রশাসনই রাষ্ট্রের শক্তি। যে পোশাক পরে আমরা মানুষের কল্যাণে এগিয়ে যাই, বন্ধু হিসেবে মানুষের পাশে থাকি, সেই পোশাককে তুমি টাকার বিনিময়ে বিক্রি করে এই সমাজের কাছে, গোটা জাতির কাছে পুলিশ প্রশাসনকে তুমি প্রশ্নবিদ্ধ করেছো। এই মুহূর্ত থেকে ইউ আর সাসপেন্ডেড। তোমার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি এবং ফৌজদারি মামলা হবে। মনে রেখো, বাংলাদেশের পুলিশ কখনো দুর্নীতির কাছে মাথা নত করে না। আউট আউট। কি রে শুয়োরের বাচ্চা, তোর উপর ভরসা কইরা আমার কোটি কোটি টাকার মাল তোর হাতে তুলে দিলাম, আর তুই সে মাল জলে ফেলাই দিয়ে এলি। বস, সবকিছুই ঠিকঠাক আছিল, কিন্তু মির্জা ভাইয়ের লোকের আইসা সবাইরে উদ্ধার করে নিয়ে গেছে। মির্জা ভাই, মির্জা ভাই, মির্জা ভাই, এই আন্ডারওয়ার্ল্ডের মাইয়া সাপ্লাইয়ের মাফিয়া আমি মরঘু আসলাম। এই মির্জা ভাই কেনা বস, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু আমরা পারি নাই। জীবন দিয়ে চেষ্টা করছিলি, কষ্ট করছস তো অনেক। জীবন দিয়ে চেষ্টা করছস, জীবন তো অনেক বড় জিনিস। এই তোর ওরা এমনি মারতেছস কেন? বাবজান অনেক কষ্ট হয়েছে না? আয় বাবজান, তোর বুকে নিয়ে আদর করে দিয়ে আয় আয়। বাবজান, জীবন দিয়ে যদি চেষ্টা করি থাকস, তাহলে তোর জীবন নিয়ে আমার সামনে খারাইছস কেন? এই আমার কোটি কোটি টাকার মাল মির্জা ভাই। মানে যখনই আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাব, ঠিক তখনই আমার স্কুটিটা নষ্ট হতে হবে। এখন আমি কিভাবে পৌঁছাবো? আরে মাত্র তো 2 ঘন্টারই ব্যাপার, 2 ঘন্টা পরেই তো তুই তোর স্কুটি হাতে পেয়ে যাবি। চল এখন আমরা একটা রিক্সা নিয়ে চলে যাই। হেই গুগল, ক্যান ইউ টেল মি মেট্রো স্টেশন থেকে 7 নম্বর সেক্টরে যেতে রিক্সা ভাড়া কত? দুঃখিত, মেট্রো স্টেশন থেকে 7 নম্বর সেক্টরে যাওয়ার জন্য বর্তমানে কোনো রিক্সা উপলব্ধ নেই। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনি চাইলে আমি আপনার জন্য একটি বিকল্প ব্যবস্থা করতে পারি। আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য বিমানের টিকিট বুক করা সম্ভব। প্রতি টিকিটের মূল্য 30,000 টাকা। আরে গুগলের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? গুগল সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে। সমস্যাটি শনাক্ত করা হয়েছে আপনার দিক থেকে। সম্ভাব্য তুই হাসছিস? মাথা খারাপ। মেট্রো স্টেশন থেকে নাকি 7 নম্বর সেক্টরে যেতে কোনো রিক্সা নাই, আর বিমান ভাড়া নাকি 30,000 টাকা। এখানে বিমান আসলো কোত্থেকে? সবকিছু তুই আবার গুগলকে জিজ্ঞেস করিস কেন বলতো? কারণ গুগলই তো আমার বন্ধু। এই যে দেখ, আমি কিছুটা অসুস্থ, আমার মাথা ব্যথা। গুগল বলেছে আমার নাকি মাইল্ড হেডেক, মানে ব্রেইন টিউমার। আচ্ছা, তা গুগল তো করে কি বলেছে? আর বলেছে যদি আমি হাঁচি দেই তাহলে সেটা নাকি রেয়ার ভাইরাস। তা তুই কবে থেকে অসুস্থ? এই তো গতকাল রাত 2টো থেকে। এই, তুই না আমাকে বলেছিলি তুই রাত জাগবি না? তাহলে এত রাতে তুই কি করছিলি? আহা, সেটা তো আমি বলেছিলামই তোকে, কিন্তু আমি ইউটিউবে সার্চ করে দেখছিলাম যে রাত জাগলে কি হয়। তারপর দেখি সব লক্ষণই আমার সাথে মিলে গেছে। আচ্ছা ওয়েট, তুই কি গুগলকে জিজ্ঞেস করেছিলি যে আমার মাথা ধরেছে, আমি কি মারা যাব? হ্যাঁ, সেটা তুই কিভাবে জানলি? তোর মতো গাদি যে এইটা ছাড়া আর কিছু জিজ্ঞেস করবে না, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। হুট করে গুগলকে দেখা যাবে তুই এমন একটা কিছু জিজ্ঞেস করে বসবি, আর গুগল তো উত্তর দিবে আপনি মারা গেছেন। কিন্তু সেটা গুগলই তো আমাকে বলেছে। এই শোন, গুগল তোকে 5 মিনিটে 5 রকমের রোগ দেখায়। তো সমস্যা কি জানিস? তোর সমস্যা হচ্ছে অতিরিক্ত গুগলিং সিনড্রোম। আচ্ছা, তাহলে এই রোগের ওষুধটা কি বলতো?
এই রোগ থেকে বাঁচার ওষুধ হলো প্রতিদিন 2 বেলা খাবার পর 30 মিনিট মোবাইল চালানো বন্ধ রাখা আর গুগল সার্চ একদম বন্ধ। দে ফোন দে। প্রিয়া ফোনটা দে না। আহা আমি একটু গুগলে সার্চ করে দেখি তুই ঠিক বললি কিনা। আর বলতেছি কিরে জান্নাত, তোরে কইছিলাম না তুই আমারে থাপ্পড় মারছিলি? এই শহরে আমার গায়ে কেউ থাপ্পড় মাইরা আরামে থাকবো এটা তো হইবার পারে না। আম্মা আঙ্গুলটা সোজা রাখছিলাম, কাম হইল না। সেই আঙ্গুলটা বাঁকা করলাম, সুসুর করে বুকে আয়া পড়লি। বিজয় ওই যাবি না, চলাই ও বাবু হাই বাবা তোমার মাকে চল হাই জীবন যুদ্ধে জয়ী হওয়া আমার মা, আমার জান্নাত ধর্ষিত হওয়ার পর জীবনের কাছে পরাজিত হয়ে গেল। আমাকে ছেড়ে ওই দূর আকাশে চলে গেল। আইন থেকে পালিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু জীবন থেকে পালাতে পারিনি। জীবনের প্রতিটা ধাপে ধাপে যেখানে গিয়েছি মানুষের লাথি উষ্টা খেয়ে বড় হয়েছে, মানুষের ধিক্কার শুনেছি। এই সারা ওরে থাকে যা 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 এনে ঘুমা লাগো না, যা। আমি তো একটু ঘুমাইছিলাম। আমার জন্য কোথাও কোনো ঠিকানা ছিল না। হাজারো মানুষের ভিড়ে দাঁড়িয়ে থেকেও আমি ছিলাম একা। আমার আকাশটাই ছিল আমার ছাদ, আমার মাটিটাই ছিল আমার বিছানা। ক্ষুধার যন্ত্রণায় চারদিকে ঘুরে বেরিয়েছি পাগলের মতো। পেটের ক্ষুধানা যতটা কষ্ট দেয় তার চেয়ে বেশি কষ্ট হয় যখন কেউ দরজা বন্ধ করে দিয়ে বলে দূর হয়ে যায় এখান থেকে। আমি চুরি করতে চাই না, আমি শুধু বাঁচতে চাই। মানুষ যখন এক টুকরো রুটির জন্য আমাকে গালি দেওয়া শুরু করলো তখন নিজের পেটটাকে সবচেয়ে বড় অপরাধী মনে হতো। এ শহরের মানুষের কাছে আমি মানুষ ছিলাম না, ছিলাম কুকুরের মতো একটি বোঝা। দু চোখ বেয়ে অঝরে চোখের পানি ঝরলেও আমার চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ ছিল না। ভয় পেলে মা আমাকে বলতো, আব্বা আমার হাতটা শক্ত করে ধর। কিন্তু মা কি জানে তার ছেলে যে আজও ভয় পায়। সবকিছু ভুলে গিয়ে যখন বড় হলাম একটা সুন্দর সংসার সাজিয়েছিলাম, যেখানে ছিল আমার স্ত্রী আর আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার জান্নাত। এই দুজন মানুষকে কেন্দ্র করেই শুরু হয়েছিল আমার নতুন জীবনের সূচনা। আর ঠিক আম্মু আমি তাহলে কাজে যাই। হ্যাঁ না আমি তোমার যাইতে দেব না। এই কই গেল, একটু তাড়াতাড়ি আসো না। একটু দাঁড়াও আইতাছি। আমার সাথে যাইবা? এই যে লও দেখো না তোমার মায়া আমারে যাইতেই দিতেছে না। আব্বা কামে যাইবো না, এমন করলে হইব? আসো আমি যাই আম্মু। হ্যাঁ মায়ের দেখে রেখো। সেদিন তোর শরীরে শুধুমাত্র একটু গন্ধ নিতে চাচ্ছিলাম, তুই তো জুতা দিয়া আমার গালে বালি দিছিলি। সমস্যা নাই, আমি যেটা কই সেটাই করি। আজকে তো শরীরে গন্ধ আমার শরীরে মাখামো। ওই তোর সাহস তো কম না, আমার বাড়ির সীমানায় দাঁড়ায়া তুই আমার বড় উল্টাপাল্টা কথা কইতাছস। একদম নলিকাইটা ফালামু। মানুষটা নিজের বুকের ভেতর কতটা যন্ত্রণা লুকিয়ে রেখেছে, এত চাপা কষ্ট বুকে নিয়ে কিভাবে দু চোখের কথা এক করে আমার সত্যিই জানা নেই। এই বিজয় যতবার মৃত্যুর মুখে ঢলে পড়েছে সৃষ্টিকর্তা কোনো না কোনো উসিলায় আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে। আর সেই উসিলা হওয়ার জন্য আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনার জায়গায় যদি আপনার বড় বোন থাকতো তাহলে হয়তো এই হিংস্র দানবের মতো মানুষটি আজ আপনার সামনে দাঁড়িয়ে থাকতো না। সবাই আপনাকে দানব বলে, কিন্তু আমার চোখে আপনি সেই ছোট্ট শিশুটি
যে দরজার আড়ালে দাঁড়িয়ে তার মায়ের জন্য চিৎকার করেছিল তার স্ত্রী ও কন্যা সন্তানের জন্য, আর প্রতিজ্ঞা করেছিল আর কোনো দিন কোনো মা বোনকে সে কাঁদতে দেবে না। কিন্তু একটা প্রশ্ন, আপনার মা যদি আজ বেঁচে থাকতেন, তিনি কি চাইতেন আপনি এমন রক্তের সাগরে ডুবে থাকেন? আপনার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সেই মানুষটা তার বুকে এক পাহাড় সমান কষ্ট নিয়ে বেঁচে আছে, যে তার জান্নাতকে উৎপেতে থাকা হায়নাদের হাত থেকে বাঁচাতে পারেনি। একজন আহত মানুষ যে ন্যায় বিচারের জন্য পথে পথে ঘুরে শূন্য হাতে ঘরে ফিরে আসে, সেই মানুষটা না ভুল পথ বেছে নেয়। আমি শুধু এমন একটা পৃথিবী বানাতে চেয়েছি যেখানে আমার জান্নাতের মতো আর কোনো মা বোনকে জীবন দিতে না হয়। আর সেজন্য প্রতিশোধ না, আপনি পরিবর্তন হতে পারেন। আপনাকে দেখে না আমার খুব ভয় হচ্ছে, কারণ আপনি এভাবে নিজেকে শেষ করে ফেলবেন। আমি আপনাকে বাঁচাতে চাই, এই শহরকে না, এই সমাজকে না, শুধু আপনাকে বাঁচাতে চাই। যে মানুষটা অনেক আগেই শেষ হয়ে গেছে, তাকে আর নতুন করে কি বাঁচাবেন? আর আমাকে বলছেন পরিবর্তন হতে। আমি যদি থেমে যাই তাহলে অন্ধকার জিতে যাবে। কিন্তু আপনি যদি বদলে যান তাহলে আলো জিতবে। আমরা একসাথে যুদ্ধ করব, কিন্তু আইনের পথে, মানুষকে বাঁচানোর পথে। আপনি একা না, আমি আছি আপনার সাথে। আপনার এই রক্ত মাখা হাতটা আমি ধরতে চাই, কিন্তু ওই হাত আর কোনো দিন যেন কারো জীবন না নেয়। তুই সত্যি কইতাছস কালকে মির্জা ভাই তার মায়ের কবর জিয়ারত করতে যাইব, তাই তো? হ বস, আমি সত্যিই কইতাছি। আপনি আমার বিশ্বাস করতেছেন না? আমি মির্জা ভাইয়ের সব থেকে কাছের লোক। উনি কালকে উনার মায়ের কবর জিয়ারত করতেই যাইব। মির্জা ভাই, আফসোস রঘু আসলামের লগে তোর সাক্ষাৎটা হইল না। কালকে তুই তোর মায়ের কবর জিয়ারত করতে যাবি না, যাবি নিজের কবরে। Every step I dominate, fire in my veins, yeah, my fate I generate. Money talk loud, all the broke thoughts evacuate. Style so cold, hold proud of my mind, I don't wait for it long. From the block to the top, I built this on my own. Every bar, every weight, yeah, my words made of stone. When I walk in the light, all the shadows get thrown.
অসহায়ের মতো আমার স্ত্রী রঘু আসলামের কাছে তার ইজ্জত ভিক্ষা চেয়েছিল। আমার 6 বছরের মেয়ে জান্নাত, যে ছিল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমার সুখের ঠিকানা। রঘু আসলামের চোখ পড়লো আমার জান্নাতের দিকে। ও আমার জান্নাতকেও আমি সে চিৎকার করেছিলাম, কিন্তু এই পৃথিবীর কোনো মানুষ আমার আত্মনাদ শোনেনি। কেউ শোনেনি, কেউ না। একের পর এক আমার জীবন থেকে আমার প্রিয় মানুষগুলো হারিয়ে গেল। আমিও হয়তো সেদিন হারিয়ে যেতাম, কিন্তু সৃষ্টিকর্তা আমার জীবনটাকে নতুনভাবে লিখে রেখেছিল। আমার চোখের সামনে ভাসছিল আমার প্রিয় মানুষগুলোর আর্তনাদ। আমাকে ডেকে ডেকে বলছিল, উঠে দাঁড়াও বিজয়, উঠে দাঁড়াও। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি বেঁচে ফিরলাম, কিন্তু বিজয় হয়ে না, মির্জা ভাই হয়ে। নারীদের বুকে কম্পন সৃষ্টি করত যে সমস্ত বেজন্মারা, আমি তাদের বুকের কম্পন হয়ে দাঁড়ালাম। একের পর এক সরিয়ে দিতে লাগলাম প্রতিটা বেজন্মার র্যাপিস্টকে, আর তৈরি করলাম মির্জার এক নতুন সাম্রাজ্য, যে সাম্রাজ্যে ধর্ষণের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। যেজন হারায় সেই জানে প্রিয়জন হারানোর বেদনা যে কি। আমার জীবনে আর কোনো গন্তব্য নেই, আমার জীবনে আর কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই। আমার শুধু একটাই চাওয়া, রঘু আসলাম। বিজয়, মির্জা ভাই, তুই বিজয় হস আর মির্জা ভাই হস, তোরা তো আমি দুইবার খালাস করে দিছিলাম, তাহলে তুই বাইচা ফেললি কেমনে? পুনর্জন্ম নিছস কি? তোর নসিবে আমার হাতে তোর মৃত্যু লেখা ছিল, আর তাই তো আমাকে তুই 2বার শেষ করার পরও সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছে। রঘু আসলাম, তোর বউ বাচ্চা সবাই তো খাইয়া দিছিলাম, এমনকি তুই আমার খাইতে এসোস? আমার খাবি, আমার খাবি? হ্যাঁ, জমদূত মির্জা তার নাম, সম্মান বাঁচাতে সে ঢেলে দে ঘাম, দর্শকের বিনাশে হাতে তুলে নেয় ছাই, মজলুমের শেষ ভরসা সে যে মির্জা ভাই। আসে মির্জা, আসে মির্জা, অন্যায়ের শিকল ছিঁড়ে আসে মির্জা, আয়নাদের বুকে কাপড় ধরাতে, মায়ের চোখের জল মুছে দিতে আসে মির্জা, আসে মির্জা।